Hello everyone, my name is Riya Roy Chaudhary and welcome to Toppers Group WBCS. তো হিস্ট্রি টপ মোস্ট ইম্পর্টেন্ট আমরা 500 MCQ এর একটা সিরিজ করছিলাম এবং আজকে আমরা পড়ব হচ্ছে পার্ট 10। ওকে, এর আগে 9টা পার্ট আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা বলতে পারো 230টা কোশ্চেন্স আমরা কিন্তু অলরেডি সলভ করে নিয়েছি এবং যারা যারা এই 9টা পার্ট দেখেছো তারা জানো যে এই 9টা পার্টের মধ্যে তোমার আমি 20টা করে কোশ্চেন আবার 30টা করে কোশ্চেনও কিন্তু সলভ করিয়েছি তোমাদের, তাই তো? এবং এই 20টা কোশ্চেন হোক বা 30টা কোশ্চেন হোক, তার সাথে সাথে যে ইনফরমেশনগুলো দিয়েছি আমি তোমাদের, সেই ইনফরমেশনগুলো কিন্তু সমানভাবে সেই কোশ্চেনের সাথে সমানভাবে কিন্তু ইম্পর্টেন্ট। যারা ক্লাসগুলো দেখেছো আমার বা রেগুলার ফলো করো আমাকে, তারা জানো সেটা যে এই কোশ্চেনগুলো কিন্তু কতটা ইম্পর্টেন্ট আছে। এবং প্রিভিয়াস ইয়ারে শুধুমাত্র WBCS নয়, তার সাথে সাথে স্টেট পিএসসির যা যা এক্সামস আছে, প্লাস এসএসসি সেন্ট্রালে স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল বলো, রেল বলো, যে সমস্ত এক্সামগুলো আছে ইম্পর্টেন্ট, সেই সব এক্সামে কোনো না কোনো কোশ্চেন কিন্তু এখান থেকে দিয়েছে। ওকে, তো আজকে আমরা হচ্ছে পার্ট 10 পড়বো এবং পার্ট 10 এর মধ্যে অ্যাজ ইউজুয়াল 30 কোশ্চেন্স আছে তোমাদের জন্য এবং এই 30 কোশ্চেন্সের সাথে কিন্তু ইনফরমেশন আছে, সেই রিলেটেড কিন্তু ইনফরমেশন আছে। যারা নতুন দেখছো আমার ক্লাস আজকে, তাদেরকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। এবং এটা একটা 500 MCQ এর সিরিজ শুরু করেছি তোমাদের জন্য WBCS 2022কে ফোকাস করে, ঠিক আছে? তো WBCS 2022 এর প্রিলিমিনারিকে ফোকাস করে এই 500 MCQ করাচ্ছি এবং শুধুমাত্র এই 500 MCQ নয়, তার সাথে রিলেটেড ইনফরমেশনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেইগুলো কিন্তু আমাদের পড়তে হবে। এবং যারা নিউ অ্যাসপিরেন্ট আছো তাদের ক্ষেত্রে তো এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট আছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি সবসময় প্রেফার করি আগে থিওরি পড়ো, আগে টেক্সট বুক পড়ো, আগে মেইন যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার সম্পর্কে ভালো করে পড়ো, বোঝো, তারপরে MCQ সলভ করো। তো তাদের ক্ষেত্রে নয়, যারা অলরেডি WBCS এক্সাম দিয়েছো, যারা অলরেডি তোমরা মানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ হয়ে গেছে, রিভিশন হয়ে গেছে প্রত্যেকটা চ্যাপ্টার হিস্ট্রি, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এর পিডিএফগুলো তোমরা জানো যে আমি দিই টেলিগ্রাম গ্রুপ, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম গ্রুপে আমি তোমাদের দিই এর পিডিএফগুলো। তোমরা পারলে খাতায় কিন্তু নোট করে রেখো এইগুলো, এবং তার সাথে সাথে কিন্তু MCQ মানে শর্ট ইনফরমেশনগুলো লিখে রেখো, কারণ একটা কোশ্চেন থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয়ে যায়। ওকে, চলো তাহলে শুরু করি আজকের ক্লাসটা। প্রথমে দেখো কি আছে আজকে 1 নম্বর কোশ্চেন, ত্রিপিটকা টেক্সট আর রিলেটেড টু হুইচ রিলিজিয়ন। খুব ইম্পর্টেন্ট একটা টেক্সট এটা, তো অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে। তো এই ত্রিপিটক যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা হচ্ছে রিলেটেড টু হুইচ রিলিজিয়নের ক্ষেত্রে এটা রিলেটেড, মানে ত্রিপিটকটা রিলেটেড কোন রিলিজিয়নের ক্ষেত্রে বলতে চেয়েছে, জৈনিজম, বুদ্ধিজম, শৈভিজম না ভেদিক রিলিজিয়ন। তো সঠিক অ্যান্সার এটার হবে কি? সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে বুদ্ধিজম। বুদ্ধিজমের সাথে কিন্তু এটা রিলেটেড। ওকে, দেখো ইনফরমেশনটা কি দিচ্ছি আমি তোমাদের জন্য। দ্য ত্রিপিটক ওয়াজ রিটেন ইন পালি ল্যাঙ্গুয়েজ। কোশ্চেনটা পরীক্ষায় দেয় যে ত্রিপিটক কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, বা বুদ্ধদেব কোন ধর্মের, মানে বুদ্ধদেব নিজের বৌদ্ধ ধর্ম কোন ল্যাঙ্গুয়েজে বা কোন ভাষাতে প্রচার করতেন, পালি ভাষাতে, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। which means 3 basket or collections, মানে এই ত্রিপিটক মানে হচ্ছে 3 basket or collections. It is one of the earliest compilations of Buddha's teaching, ঠিক আছে? বুদ্ধ যেভাবে টিচ করতেন তার একটা আর্লিয়েস্ট এটা একটা কম্পাইলেশন। ইট কম্প্রাইজেস 3 বুকস, সূত্রপিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক, ঠিক আছে? এটা 3টে বুকস কম্পাইল্ড করছে, 3টে বুকস কম্পাইল্ড করে এটা তৈরি হচ্ছে এই ত্রিপিটকটা। সেই 3টে বুকস কি? সূত্রপিটক, বিনয় পিটক এবং কি অভিধর্ম পিটক। ওকে,
তো ত্রিপিটক হচ্ছে কি বুদ্ধিজমের সাথে রিলেটেড, এটা পালি ল্যাঙ্গুয়েজে লেখা এবং গৌতম বুদ্ধ পালি ল্যাঙ্গুয়েজেই তিনি ধর্মপ্রচার করতেন। ত্রিপিটক মানে কি 3 বাস্কেট অর কালেকশনস, এবং এর যে এটা হচ্ছে আর্লিয়েস্ট কম্পাইলেশন অফ বুদ্ধস টিচিংস অ্যান্ড ইট কম্প্রাইজেস 3 বুকস, সূত্রপিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ড গোত্র অকার্স ফর দ্য ফার্স্ট টাইম ইন, ঠিক আছে, গোত্র ও মানে প্রথম কোথায় এর মধ্যে পাওয়া গেছে? অথর্ববেদা, ঋগ্বেদা, সামবেদা না যজুর্বেদা? আমরা সকলেই জানি এগুলো ভেদিক পিরিয়ডে আমরা পড়েছি, তো ভেদিক কালচারের মধ্যে ভেদিক লিটারেচারের মধ্যে পড়েছি আমরা, সাহিত্যের মধ্যে, যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তো সেইটাই বলছে যে এই 4টে বেদের মধ্যে গোত্র কথাটা প্রথমবার কোথায় এসেছে? সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে ঋগ্বেদে। আমরা ঋগ্বেদে কথাটা প্রথম পাই। দেখো, ঋগ্বেদা ইজ দ্য ওল্ডেস্ট বেদা, ঠিক আছে, এই কোশ্চেনটা পরীক্ষায় কিন্তু তোমাদের দেয় যে সব থেকে ওল্ডেস্ট বেদা কি, সেটা হচ্ছে কি ঋগ্বেদা। ইট ইজ আ কালেকশন, মানে ঋগ্বেদা হচ্ছে কালেকশন অফ 10,600 ভার্সেস, 1028টা হাইমস, ঠিক আছে, 10 মন্ডল, ওকে, 10টা মন্ডলে বিভক্ত। এখান এই 3টে থেকেই কোশ্চেন তোলে, মানে 1 নম্বর কোশ্চেন তোমাদের দেখিয়ে দিচ্ছে, আমি আগেও দেখিয়েছি প্রত্যেকটা ভিডিওতে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদের। 1 নম্বর কোশ্চেন তোমরা পেয়ে গেছো যে গোত্র কথাটা প্রথমবার দেখা গেছে ঋগ্বেদাতে। সব থেকে ওল্ডেস্ট বেদা কি পরীক্ষায় কোশ্চেন দেয়, 2 নম্বর কোশ্চেন আমরা পেয়ে গেছি। 3 নম্বর কোশ্চেন কি, ঋগ্বেদ কনসিস্ট হাউ মেনি হাইমস? 1028 হাইমস। ওকে, 3 নম্বর কোশ্চেন পেয়ে গেছি। কতগুলো মণ্ডল আছে? 10টা মণ্ডল আছে। ওকে, এই 10টা মণ্ডলের মধ্যে ফার্স্ট অ্যান্ড লাস্ট যে মণ্ডল আছে সেইটা হচ্ছে সবথেকে লেটেস্ট। ওকে, ইন হিন্দু সোসাইটি দ্য টার্ম গোত্র ইজ কমনলি কনসিডার্ড টু বি ইকুইভ্যালেন্ট টু আ ক্ল্যান, ঠিক আছে, গোত্র বোঝাতে বেসিক্যালি একটা বংশ বোঝাতে, ক্ল্যান মানে তো বংশ আমরা জানি, তো গোত্র কথাটা আমাদের সবারই এই গোত্র জিনিসটা আছে, ঠিক আছে। দেখবে যখন আমরা যাই কোনো জায়গায় পুজো দিই, ঠিক আছে, তা তোমার গোত্র কি জিজ্ঞাসা করে, নাম গোত্র বলো, এটা বলে পুরোহিত মশাইরা। তো সেইটার ক্ষেত্রে কিন্তু সেই গোত্র কথাটা কিন্তু ইজ টু বি ইকুইভ্যালেন্ট টু আ ক্ল্যান, মানে বংশ হিসেবে বোঝাচ্ছে, সেই জিনিসটা বোঝা গেছে। তাহলে 4 নম্বর কোশ্চেনও কিন্তু আমরা পেয়ে গেলাম। ঋগ্বেদা নিয়ে আরও অনেক কিছু বলার আছে, পরবর্তী ক্ষেত্রে আবার যখন কোশ্চেন আসবে ঋগ্বেদা নিয়ে আমি কিন্তু তোমাদের সাথে সেইগুলো শেয়ার করব। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য মাস্টার স্ট্রোক অফ লর্ড ওয়েলেসলি ইন অর্ডার টু এস্টাবলিশ ব্রিটিশ প্যারামাউন্ট্রি ইন ইন্ডিয়া ওয়াজ, কি বলছে? লর্ড ওয়েলেসলি মানেই আমরা পড়ে নিই, কারণ আমি তোমাদের ডিটেলস থিওরি ক্লাস দিয়েছিলাম মডার্ন ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে, এবং তার সাথে কিন্তু ভাইসরয়েস, ঠিক আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভাইসরয়েস অফ ইন্ডিয়া, এদের সকলের সম্পর্কে, প্রত্যেকজনের সম্পর্কে ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম থিওরি ক্লাস। ওকে, যারা দেখোনি, যারা নতুন এই চ্যানেলে জয়েন করেছো, তারা হিস্ট্রির প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গেলে কিন্তু এই চ্যানেলে প্লে লিস্টে যাবে, হিস্ট্রির ওখানে পেয়ে যাবে। প্রত্যেকটা মানে ভাইসরয় নিয়ে বা গভর্নর জেনারেল নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো লর্ড ওয়েলেসলি এর মধ্যে কি, মানে ব্রিটিশের যে প্যারামাউন্টসিটা এস্টাবলিশড করেছিল ইন্ডিয়াতে, সেইটা হচ্ছে মানে কোনটা মাস্টার স্ট্রোক উনি খেলেছিলেন সেখানে? ডক্ট্রিন অফ ল্যাপস, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, অ্যানেক্সেশন অফ ইন্ডিয়ান স্টেটস না নাম? তো সঠিক অ্যান্সার এটার হবে কি সাবসিডিয়ারি অ্যালায়েন্স। তোমরা জানো লর্ড ওয়েলেসলি সাবসিডিয়ারি অ্যালায়েন্স কিন্তু নিয়ে এসেছিলেন। ওকে, হোয়াট ডু ইউ মিন বাই মুঘল জাগির? ঠিক আছে, মুঘল জাগির মানেটা কি? প্রোভাইডিং রেন্ট ফ্রি ল্যান্ড, জমিদার্স প্রপার্টি, গিভিং অফিসার্স আর রাইট টু রেভিনিউ, না গিভিং ক্যাশ স্যালারি টু মানসবদার্স? ওকে, তো সঠিক অ্যান্সার এটার হবে কি গিভিং অফিসার্স আর রাইট টু রেভিনিউ। রেভিনিউ সংক্রান্ত যে জিনিসগুলো আছে সেটাই হচ্ছে মুঘল জাগির। এবং সুলতানেটের সময়ও কিন্তু, মানে দিল্লি সুলতানেটের সময়ও কিন্তু জাগির ছিল এবং মুঘলসদের জাগিরও কিন্তু ছিল। তো এই মুঘল জাগির মানেটা কি? কারণ আমরা সাধারণত দেখেছি মানে প্রিভিয়াস ইয়ারের প্রিলিমিনারিতে এরকম টাইপের কোশ্চেন কিন্তু একটু একটু করে আসছে।
ঠিক আছে, মানে এরকম টার্ম অনুযায়ী কিন্তু সেই টার্মটা কি মানে মিনিং আছে সেই টার্মে, সেই অনুযায়ী কিন্তু কোশ্চেন আমাদের দিচ্ছে প্রিলিমিনারিতে। তো সেটার জন্যই কিন্তু আমি তোমাদের এখানে এই টার্মটা রেখেছি যে মোহর জাগির কথাটার মানে কি, গিভিং অফিসিয়ালস আর রাইট টু রেভিনিউ। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ওয়াজ দ্য ক্যাপিটাল অফ সাতবাহানাস। ঠিক আছে, সাতবাহন ডাইনেস্টি ছিল অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে, তোমরা জানো যে তার ক্যাপিটাল কি ছিল, প্রতিষ্ঠান, নাগার্জুনাকোন্ডা, সকাল না পাটলিপুত্র। তো সঠিক অ্যান্সার এটার কি হবে, প্রতিষ্ঠান বা পৈথান। ঠিক আছে, পৈথানও কোনো কোনো জায়গায় দেখবে তোমরা। পৈথান কথাটাও কিন্তু কোনো কোনো জায়গায় দেখবে। তো পৈথান আর প্রতিষ্ঠান এই কথাটা কিন্তু দুটোই একই কথা, দুটো সেম। ঠিক আছে, তো প্রতিষ্ঠান ছিল হচ্ছে সাতবাহনদের রাজধানী। দেখো, শিবুক ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সাতবাহানাস ডাইনেস্টি। ঠিক আছে, সাতবাহন ডাইনেস্টির ফাউন্ডার কে ছিলেন, ফাউন্ডার ছিলেন হচ্ছেন শিমুক। কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় দিয়েছে প্রিভিয়াস ইয়ারে। গৌতমীপুত্র সাতকর্ণী ওয়াজ দ্য মোস্ট ফেমাস রুলার। ঠিক আছে, সাতবাহন ডাইনেস্টি মোস্ট ফেমাস রুলার যদি বলা হয়ে থাকে কাউকে, তাহলে সেটা হবে কি, গৌতমীপুত্র সাতকর্ণী। ওকে, বা সাতকর্ণী। দ্য ডেড বডি অফ বাবর বাই হিজ ওন চয়েস লাইজ বারিড ইন, কোথায় এটা, আগ্রা, ফরগানা, দিল্লি না কাবুল। তো সঠিক অ্যান্সার এটার হবে কি, কাবুল। কাবুলে কিন্তু বারিড করা হয়েছিল। ওকে, দেখো, বাবরের সময় মোট 4টে যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট যুদ্ধ। ঠিক আছে, বাবর লড়েছিলেন সেই যুদ্ধ। তোমরা জানো যে মুঘল সম্রাট বাবর এবং প্রতিষ্ঠা করেছিলেন, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, এবং উনি যখন মুঘল সম্রাট হিসেবে বসলেন, তো মুঘল সাম্রাজ্যে বসে উনি পরপর 4টে বছরে 4টে যুদ্ধ করেছিলেন। সেই 4টে যুদ্ধ থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন দেয়। ঠিক আছে, তো এই 4টে, বাবর সম্পর্কে আরো অনেক কিছু আছে, সেগুলো আমরা পরে বলবো, কিন্তু এই 4টে যুদ্ধ থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের কোশ্চেন পেয়ে থাকো তোমরা। প্রথম যুদ্ধ ভীষণ ইম্পর্টেন্ট একটা, কি, ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ, যার ফলেই কিন্তু বাবর বসলেন, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো। ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ কবে হয়েছিল, 1526-এ, বিটুইন বাবর এবং ইব্রাহিম লোদি, তাই তো। দিল্লি সুলতানেটের লাস্ট বংশ যে ছিল লোদি বংশ, সেই লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদির সাথে বাবরের এই যুদ্ধ হয়েছিল। অবভিয়াসলি ইব্রাহিম লোদি হেরে গেছিলেন এবং বাবর কিন্তু তারপরেই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন 1526 সালে, ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ। সেকেন্ড হচ্ছে কি ব্যাটেল হয়েছিল, হচ্ছে ব্যাটেল অফ খানুয়া। ওকে, খানুয়ার যুদ্ধ যেটা আমরা বলে থাকি, 1527-এ হয়েছিল নিয়ার ফতেপুর সিক্রি, ফর্ট বিটুইন বাবর অ্যান্ড রানা সঙ্গ অফ মেওয়ার। ঠিক আছে, মেওয়ারের রানা সঙ্গের সাথে এটা হয়েছিল। 3 নম্বর কি, ব্যাটেল অফ চান্দেরি, 1528-এ হয়েছিল, ফর্ট বিটুইন বাবর এবং মেদিনী রায়। মেদিনী রায় রাজপুত রুলার ছিলেন, মালওয়ার রাজপুত রুলার মেদিনী রায়ের সাথে বাবরের হয়েছিল। অবশ্যই এখানে কিন্তু 4টে যুদ্ধতেই বাবর জিতেছিলেন। ঠিক আছে, এবং 4 নম্বর কি আছে, ব্যাটেল অফ ঘাগরা বা ঘরঘরার যুদ্ধ, 1529 সালে কোথায় হয়েছিল, বিহারে, বিটুইন বাবর এবং মামুদ লোদির মধ্যে হয়েছিল। এটা বোঝা গেছে। এই 4টে যুদ্ধ থেকে কিন্তু বাবরের থেকে কিন্তু কোশ্চেনটা দেয় পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট এবং এই ইনফরমেশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা বাবর পড়েছো, মুঘল সাম্রাজ্যে ডিটেলসে বাবর পড়েছো, তারা কিন্তু এই 4টে যুদ্ধের কথা পড়তেই হবে তোমাদের। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ বাডা ইমামবাড়া লোকেটেড। ঠিক আছে, বড় ইমামবাড়া, বাডা বলতে এখানে বা বাড়া বলতে এখানে বড় বোঝাতে চেয়েছে। তো এই বাডা ইমামবাড়া কোথায় আছে? ঠিক আছে, আগ্রা, লখনৌ, পাটনা, এলাহাবাদ। তোমরা সকলেই জানো এটা অ্যান্সার কি হবে, লখনৌ। অনেকে ঘুরতেও গেছো এই জায়গাতে, এই বাডা ইমামবাড়াতে। তো এইটা একটুখানি দেখো, এটা হচ্ছে ছবি এই বাড়া ইমামবাড়ার। ঠিক আছে, তো বাড়া ইমামবাড়া ইন লখনৌ, ইন্ডিয়া, বিল্ড বাই আসাফউদ্দৌলা, নবাব অফ আওয়াধ। ঠিক আছে, অযোধ্যার নবাব ছিলেন 1784 সালে। আমি তোমাদের পড়িয়েছিলাম
আওয়াধ পড়িয়েছিলাম, মারাঠা পড়েছিলাম, যে রিজিওনাল স্টেটগুলো ছিল সেই রিজিওনাল স্টেটসগুলো কিন্তু আমি তোমাদের পড়িয়েছি ডিটেলসে থিওরি ক্লাস, তাও আমি এখানে তোমাদের দিয়ে দিলাম। তো এই বাড়া ইমামবাড়া ইন লখনৌতে আছে, এটা ইন্ডিয়াতে। তৈরি করেছিলেন কে? আসাফউদ্দৌলা, উনি অযোধ্যার নবাব ছিলেন, ঠিক আছে, নবাব অফ আওয়াধ 1784-তে। আসাফউদ্দৌলা শিফটেড দ্য ক্যাপিটাল ফ্রম ফাইজাবাদ টু লখনৌ, ঠিক আছে। তো আওয়াধে প্রথম ক্যাপিটাল ছিল হচ্ছে ফাইজাবাদ, ঠিক আছে, এবং এই আসাফউদ্দৌলা উনি ক্যাপিটালটা শিফট করেছিলেন ফাইজাবাদ থেকে লখনৌতে, ওকে, এবং ওখানেই কিন্তু উনি তৈরি করেছিলেন এই বাড়া ইমামবাড়া বা বাড়া ইমামবাড়া, ওকে। চলো, which movement started after the partition of Bengal? এটা তো খুব সহজ একটা কোশ্চেন যে কোন মুভমেন্ট স্টার্ট হয়েছিল পার্টিশন অফ বেঙ্গল, ঠিক আছে, বঙ্গভঙ্গের পরে। সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, স্বদেশী মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট না নন কোঅপারেশন মুভমেন্ট? আমি তোমাদের পড়িয়েও ছিলাম এটা ক্লাসে। তো সঠিক অ্যান্সার তোমরা জানো যে স্বদেশী মুভমেন্ট স্টার্ট হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলন যখন হলো, লর্ড কার্জন যখন ডিক্লেয়ার করলেন 1905 সালে বঙ্গভঙ্গ, তারপরে কিন্তু সমস্ত যে বিদেশীয় জিনিসপত্র ছিল, বিদেশি জিনিসপত্র ছিল বা ব্রিটিশদের যে জিনিসপত্র ছিল সেইগুলো বর্জন করে সম্পূর্ণ স্বদেশী জিনিসপত্র কিন্তু সেই সময় যে যারা এই বঙ্গভঙ্গ আন্দোলনের এগেনস্টে লড়েছিলেন তারা কিন্তু সেরকমই বলেছিলেন যে স্বদেশী জিনিস ইউজ করো, স্বদেশী দ্রব্য উৎপন্ন হতে লাগলো, স্বদেশী সমস্ত কিছু নিজেদের যে জিনিসপত্র আছে সেইগুলো কিন্তু তৈরি করে নিজেরা ইউজ করো, বিদেশি জিনিসপত্র বর্জন করো, ঠিক আছে। তো পার্টিশন অফ বেঙ্গল নিয়ে আমি তোমাদের ডিটেলস থিওরি ক্লাস কিন্তু দিয়ে দিয়েছিলাম, ডিটেলসে বুঝিয়েছিলাম ওখানেই স্বদেশী মুভমেন্ট নিয়ে, ওকে। নেক্সট, দ্য ইন্ডিয়ান হোম রুল সোসাইটি ওয়াজ ফাউন্ডেড ইন, কবে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি ফাউন্ড করা হয়? 1900, 1901, 1902 না 1905? তো সঠিক অ্যান্সার এটার হবে কি 1905-এ, ওকে। দেখো, শ্যামজি কৃষ্ণ বর্মা, ঠিক আছে, শ্যামজি কৃষ্ণ বর্মা হ্যাড ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান হোম রুল সোসাইটি ইন লন্ডন। কোথায় ফাউন্ড হলো? লন্ডনে। কে ফাউন্ড করলেন? শ্যামজি কৃষ্ণ বর্মা। কত সালে ফাউন্ড করলেন? 1905। তিনটে কোশ্চেন সেখান থেকে আমরা পেয়ে গেলাম, মানে বুঝতে পারছো কতটা কিভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি এই জিনিসগুলো, এবং তোমরাও যখন বাড়িতে পড়বে ঠিক এইভাবেই পড়বে। এমসিকিউ যখন যারা সলভ করছো বা করবে বাড়িতে তারা কিন্তু এইভাবেই করবে, দেখবে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে, প্রত্যেকটা কোশ্চেন তৈরি হয়ে যাবে, আটকাবে না তোমাদের। along with other leaders such as Vikaji Kama, ঠিক আছে, দাদাভাই নওরোজি and S.R. Rana to serve as a rival organization to the British Committee of Congress, ওকে। তো শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডনে 1905 সালে তৈরি করলেন ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, বোঝা গেছে। নেক্সট, ফাইন্ড আউট দ্য কারেক্ট ম্যাচ অফ দ্য ফলোয়িং। আসাফ খান আকবর, মানে এখানে বলতে চেয়েছে যে আকবরের সাথে এর মধ্যে কারা জড়িত আছে, ঠিক আছে, মানে কার সময়ে ছিল, মানে আকবরের সময় এর মধ্যে কে ছিল? আদম খান আকবর, বৈরাম খান আকবর না শায়েস্তা খান আকবর? তো সঠিক অ্যান্সার তোমরা বুঝতেই পারছো, বৈরাম খান হবে হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো কি বলছে, Muhammad Bairam Khan was an important military commander and later commander-in-chief of Mughal army, a powerful statesman and regent at the court of Mughal Empire, হুমায়ুন এবং আকবর, ঠিক আছে। হুমায়ুনের সময় থেকেই কিন্তু বৈরাম খান ছিলেন, তখন কিন্তু উনি মুঘল আর্মিতে ছিলেন, কমান্ডার ইন চিফ ছিলেন এবং ইম্পর্টেন্ট একজন মিলিটারি কমান্ডার ছিলেন। He was also the guardian, chief mentor, advisor, teacher and the most trusted ally of Akbar, ঠিক আছে। আকবর যখন বসলেন, মানে হুমায়ুনের পরে যখন আকবর সিংহাসনে বসলেন, তখন কিন্তু তার যে গাইডেন্স বা গাইড করা কে ছিল? এই বৈরাম খাঁ কিন্তু আকবরকে গাইড করেছিলেন, তার মেন্টর ছিলেন, তার গার্জিয়ান ছিলেন, ঠিক আছে, অ্যাডভাইজার ছিলেন, টিচার ছিলেন, সমস্ত কিছু ছিলেন হচ্ছেন এই বৈরাম খাঁ। তার আগে হুমায়ুনের সময় বৈরাম খান যখন ছিলেন তখন উনি একজন ইম্পর্টেন্ট মিলিটারি কমান্ডার পদে ছিলেন এবং কমান্ডার ইন চিফ মুঘল আর্মিতে ছিলেন হচ্ছেন এই মানে মুঘল আর্মিতে এই বৈরাম খান ছিলেন হুমায়ুনের সময়, ওকে। নেক্সট, নাগানন্দ রত্নাবলী, রত্নাবলী অ্যান্ড প্রিয়দর্শিকা ওয়াজ রিটেন বাই, এর মধ্যে কে? এই তিনটেই হচ্ছে ড্রামা,
ঠিক আছে। এই তিনটে ড্রামা কে লিখেছিলেন? এই নাগানন্দ, রত্নাবলী এন্ড প্রিয়দর্শিকা। বাণভট্ট, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন না বিশাখ দত্ত? খুব গুলিয়ে যায় কিন্তু এইটা স্টুডেন্টদের মধ্যে। ঠিক আছে, যে দুটো অপশনের মধ্যে গোলায় সেই দুটো হচ্ছে কি, এটার অ্যান্সার হবে হর্ষবর্ধন। এই বাণভট্ট এবং হর্ষবর্ধনের মধ্যে কিন্তু ভীষণ গুলিয়ে যায় এই অ্যান্সারটা। ওকে, একটু মনে রেখে দিও তোমরা, মানে যারা নিউ পড়ছো তাদেরই গুলিয়ে যায়, যারা অনেকদিন ধরে পড়ছো তাদের কোনো অসুবিধা হয় না, আই গেস। আচ্ছা, হি ইজ নোন অ্যাজ দ্য লাস্ট হিন্দু কিং অফ ইন্ডিয়া, হি অ্যাডপ্টেড দ্য টাইটেল শিলাদিত্য, মানে হর্ষবর্ধন আর একটা নাম হচ্ছে কি, মানে টাইটেল অ্যাডপ্ট করেছিলেন সেটা হচ্ছে কি শিলাদিত্য। ঠিক আছে। He was defeated by Pulakeshin II on the bank of the river Narmada. The Chinese pilgrim Huensang wrote, যিনি লিখেছিলেন CUQ, ওকে, ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং হিজ রেন। ঠিক আছে, তো হর্ষবর্ধনের সময় এসেছিলেন হচ্ছেন হিউয়েনসাং এবং চন্দ্রগুপ্ত টু এর সময় এসেছিলেন কে, ফাহিয়েন। ওকে, এটাও কিন্তু স্টুডেন্টদের মধ্যে গুলিয়ে যায় যে ফাহিয়েন কার সময় এসেছিলেন এবং হিউয়েনসাং কার সময় এসেছিলেন। তো উনি একজন চাইনিজ পিলগ্রিম ছিলেন হিউয়েনসাং, তো হিউয়েনসাং এসেছিলেন কিন্তু এই হর্ষবর্ধনের সময়। ঠিক আছে, এবং অনেক মানে বছর কিন্তু উনি এই হর্ষবর্ধনের রাজত্বের সময় কিন্তু ছিলেন, কনৌজে ছিলেন কিন্তু অনেক বছর। ওকে, চলো। The art style which combines Indian and Greek feature is called শিখার, ভেরা, নাগারা না গান্ধারা? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে গান্ধারা। তোমরা জানো গান্ধারা আর্ট অফ স্টাইল যেটা আছে সেটা বেসিক্যালি হচ্ছে ইন্ডিয়ান এবং গ্রিকদের একসাথে মিলিত একটা আর্ট। ওকে, দেখো, গান্ধারা স্কুল অফ আর্ট ওয়াজ ফ্লারিশড বাই বুদ্ধিজম was influenced by Buddhism, while Mathura school of art influenced by Hinduism, Buddhism and Jainism. Okay, মথুরা স্কুল অফ আর্টও আছে যেটা বেসিক্যালি হিন্দুইজমকেও বলছে, বুদ্ধিজমকেও ফ্লারিস্ট করেছে, জাইনিজমকেও ফ্লারিস্ট করেছে, কিন্তু গান্ধারা স্কুল অফ আর্ট স্পেশালি কিন্তু বুদ্ধিজমকেই ফ্লারিস্ট করেছে। কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় দেয়। ওকে, ইট ওয়াজ ফ্লারিস্ট ডিউরিং দ্য কুশন পিরিয়ড। ঠিক আছে, কুশন পিরিয়ডে কিন্তু এটা অনেক মানে বেশি পরিমাণে কিন্তু ফ্লারিস্ট হয়েছিল কুশন পিরিয়ডে, মানে কনিষ্কের সময় বেসিক্যালি। ওকে, নেক্সট। আচ্ছা, তোমরা কিন্তু এখানে এই কোশ্চেনটার ক্ষেত্রে অনেক জায়গায় ইন্ডিয়ান গ্রিক দেখছো, তো অনেক জায়গায় ইন্ডিয়ান রোমানও পাবে, তো রোমানটাও কিন্তু অ্যান্সারটা কিন্তু ঠিকই হবে, গান্ধারাই হবে কিন্তু। ওকে, ইন্ডিয়া, গ্রিক, রোমান তিনটেই হচ্ছে গান্ধারার সাথে যুক্ত। Which of the following Mughal empires is credited with composition of Hindi songs? ঠিক আছে, এর মধ্যে কোন মুঘল এম্পায়ার্স হচ্ছে হিন্দি সং কম্পোজড করতো? আকবর, জাহাঙ্গীর, বাবর না শাহজাহান? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে এটার কি, জাহাঙ্গীর। ওকে, আচ্ছা, ইন্ডিকো রিভোল্ট টুক প্লেস ইন, ঠিক আছে, ইন্ডিকো রিভোল্ট কবে হয়েছিল? নীল বিদ্রোহ যেটা আমরা বলে থাকি সেটা কবে হয়েছিল? 1899, 1857, 1888 না 1859? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে 1859। ঠিক 1857 সালের একটা যুদ্ধ হলো যেটা হচ্ছে কি, মহাবিদ্রোহ। ঠিক আছে, 1857 সালে মহাবিদ্রোহ হলো বা সিপাহী বিদ্রোহ হলো, দ্য রিভোল্ট অফ 1857। ঠিক তারপরেই হচ্ছে এই ইন্ডিকো রিভোল্ট হলো, নীল বিদ্রোহ হলো, মানে নীল চাষিদের ওপর অকথ্য অত্যাচার করা হতো, ব্রিটিশাররা করতেন, জমিদাররা। ঠিক আছে, ব্রিটিশাররা, কারণ হচ্ছে কি নীলটা হচ্ছে বেসিক্যালি ইউরোপে কিন্তু খুব প্রচুর পরিমাণে প্রসিদ্ধ ছিল এই নীলটা। তো তারা কি করতো, তারা এই নীল চাষিদের মানে ইন্ডিয়ার যে ফার্মার্স ছিল তাদেরকে দিয়ে নীল চাষ করাতো, এবং যে জমিতে একবার নীল চাষ হয়ে যেত সেই জমিতে কিন্তু আর পরে কোনো ফসল ফলানো যেত না। কিন্তু মানে নীল চাষ তো করতো চাষিরা, সেটা তো নয়, ঠিক আছে, কিন্তু তার সেই অনুযায়ী তাদের কিন্তু সেই রকম বেতন দেওয়া হতো না, সেই রকম রেমুনারেশন কিন্তু তারা পেত না। ঠিক আছে, দ্য রিভোল্ট স্টার্টেড ফ্রম দ্য ভিলেজেস অফ গোবিন্দপুর অ্যান্ড চৌগাছা ইন কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট। বেঙ্গলে দেখা গেছিল এই ইন্ডিকো রিভোল্টটা, বুঝতেই পারছো। বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস first led the rebellion against the planters in Bengal 1859. 1859 সালে বেঙ্গলে যে প্ল্যান্টার্সরা ছিল, নীল চাষিরা ছিল, তা মানে তাদের মানে পক্ষে দাঁড়িয়েছিল, এবং এই যে ইন্ডিকো যে মুভমেন্ট বলতে পারো বা নীল বিদ্রোহ যেটা হয়েছিল, তো সেখানে লিড করছিল হচ্ছে এই দুজন, বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। ঠিক আছে,
The Britishers forced Indian farmers to grow indigo because indigo planting became more and more commercially profitable because of the demand for blue dye in Europe. ঠিক আছে, blue dye যেটা নীল ছিল, সেই নীল চাষটা খুব পরিমাণে ব্রিটিশাররা ফোর্স করতো ইন্ডিয়ান ফার্মারদের। তার একটাই কারণ যে ইউরোপে এইটা কিন্তু খুব পরিমাণে মানে মানে ডিমান্ড ছিল, ভীষণ ডিমান্ড ছিল, চাহিদা ছিল, এবং তার ফলে যত চাহিদা থাকবে তারপরে কি হবে, উৎপাদনটা আমাদের বাড়াতে হবে, তাই তো? চাহিদা যত বেশি থাকবে উৎপাদনটা আমাদের বাড়াতে হবে। তো উৎপাদনটা কিন্তু সেই পরিমাণেই তারা বাড়িয়েছিল, এবং তার সাথে সাথে কিন্তু কি হয়েছিল, তার সাথে সাথে হচ্ছে চাষিদের ওপরে কিন্তু অত্যাচারও তারা করতো সেই কারণে। ওকে, তো কমার্শিয়ালি কিন্তু ভীষণ প্রফিট করতো ব্রিটিশাররা এই নীল চাষ থেকে। তো তার ফলেই কিন্তু এই ইন্ডিগো রিভোল্টটা কিন্তু শুরু হলো, যাকে লিড করছিল বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইন্ডিগো রিভোল্ট কবে হয়েছিল, কে লিড করছিল, ওকে, এবং কোথায় হয়েছিল। নেক্সট, হু ফাউন্ডেড ন্যাশনাল মেলা? এটা তো প্রিভিয়াস ইয়ারের WBCS এর প্রিলিমিনারি কোশ্চেন, যে ন্যাশনাল মেলা কে ফাউন্ড করেছিল? রাজনারায়ণ বোস, নবগোপাল মিত্র, জ্যোতিরিন্দ্রনাথ টেগর না নান? তো সঠিক অ্যান্সার এটার হবে কি, নবগোপাল মিত্র। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ ইন্ডিয়াস ওল্ডেস্ট ডাইনেস্টি? এর মধ্যে বলতে চেয়েছে যে ইন্ডিয়ার ওল্ডেস্ট ডাইনেস্টি কি, গুপ্ত, মৌর্য, কুষাণ না বর্ধনা? তো সঠিক অ্যান্সার তোমরা জানো যে মৌর্য। ওকে, which of the following writers has called Akbar's Din-i-Ilahi as a monument of his folly not of wisdom? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা, যে এই কথাটা কে বলেছিল, এর মধ্যে কোন রাইটার বলেছিল আকবরের যে আকবর যে দিন-ই-ইলাহি করেছিলেন সেটা হচ্ছে অ্যাজ আ মনুমেন্ট অফ হিজ ফলি নট অফ উইজডম? ভিনসেন্ট স্মিথ, বদায়ুনি, আবুল ফজল না নান? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে VA স্মিথ বা ভিনসেন্ট স্মিথ। ওকে, দেখো কি বলছে, দিন-ই-ইলাহি দ্য রিলিজিয়ন অফ গড, okay, was a system of religious beliefs introduced by Mughal emperor কে introduced করেছিল? আকবর। কত সালে? 1582 সালে। কোশ্চেনটা পরীক্ষায় দেয় যে আকবর কত সালে দিন-ই-ইলাহিটা ইন্ট্রোডিউসড করেছিল? 1582 সালে কোশ্চেনটা হবে, বা এই লাইনটা তুলে তোমাদের কোশ্চেন দেয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। নেক্সট, হু অ্যামাং দ্য ফলোইং গুপ্তা রুলার্স কনকিউর্ড হুনাস? ওকে, চন্দ্রগুপ্ত 2, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত না কুমারগুপ্ত 1? তো সঠিক অ্যান্সার এটার কি হবে, স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত কিন্তু হুন যে ইনভেনশন হয়েছিল সেই হুন আক্রমণটাকে কিন্তু উনি প্রতিরোধ করেছিলেন। স্কন্দগুপ্তের টাইম পিরিয়ড হচ্ছে 455 থেকে 467। ওকে, faced and repulsed the Hunas successfully, that's why he is called savior of India। ঠিক আছে, savior of India, ভারতের রক্ষাকারী। তো ভারতের রক্ষাকারী বলা হয় হচ্ছে, বা সেভিয়ার অফ ইন্ডিয়া বলা হয় হচ্ছে স্কন্দগুপ্তকে, তার কারণ উনি হুন যে ইনভেনশনটা ছিল উনি সেটাকে প্রতিরোধ করেছিলেন। ওকে, হু ওয়াজ দ্য গ্রেটেস্ট ভক্তি পোয়েট অফ মহারাষ্ট্র? ঠিক আছে, মহারাষ্ট্রের এর মধ্যে কে গ্রেটেস্ট ভক্তি পোয়েট ছিল? তুকারাম, রামদাস, নামদেবা না একনাথ? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে তুকারাম। ওকে, শিবাজি এস্টাবলিশড হিজ স্বরাজ্য আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ তুকারাম। ঠিক আছে, তুকারামের ইনফ্লুয়েন্সে কিন্তু শিবাজি এস্টাবলিশড করেছিলেন নিজের স্বরাজ্য। এই তুকারাম লিখেছিলেন হচ্ছে অভঙ্গ বলে একটা বুক উনি লিখেছিলেন। ওকে, 20 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য শিখ গুরু হু রোট জাফরনামা ইন পার্সিয়ান? ঠিক আছে, কোন শিখ গুরু লিখেছিলেন জাফরনামা পার্সিয়ানে? গুরু হর রায়, গুরু তেগ বাহাদুর, গুরু হরকিষণ না গুরু গোবিন্দ সিং? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে কি গুরু গোবিন্দ সিং। ওকে, দেখো কি বলছে, গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং ওয়াজ বর্ন ইন পাটনা, এবং তোমরা জানো যে সে লাস্ট শিখ গুরু ছিলেন। আমি কিন্তু শিখ গুরুর যে ফ্লো চার্টটা আছে কার পরে কে কোন শিখ গুরু বসেছিলেন সেটা কিন্তু কোনো একটা এই MCQ এর সিরিজে কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম। ওকে, এখানে তাই আর বললাম না। organized the Sikh community at warriors and called them খালসা। খালসা প্রথার ব্যবস্থা শুরু করেছিলেন 1699 সালে গুরু গোবিন্দ সিং। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন,
ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে বারবার দেয়, মেন্সেও দেয়, যে খালসা প্রথা কে প্রতিষ্ঠা করেছিলেন, কে তৈরি করেছিলেন, কে অর্গানাইজড করেছিলেন? গুরু গোবিন্দ সিং। কত সালে করেছিলেন সালটাও আমাদের মনে রাখতে হবে অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? তার কারণ হচ্ছে কি, আমাদের কিন্তু খালসা প্রথা আমরা সবাই জানি গুরু গোবিন্দ সিং, হঠাৎ করে যদি সাল দিয়ে দেয় তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। তো 1699 সালে কিন্তু এটা করেছিলেন। নেক্সট দেখো, নেম দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ওয়াজ ডিজাইনেটেড অ্যাজ দ্য ক্যাম্প ল্যাঙ্গুয়েজ ডিউরিং দ্য মেডাইভাল পিরিয়ড। মেডাইভাল পিরিয়ডে, মধ্যযুগে অ্যাকচুয়ালি কোনটা ক্যাম্প ল্যাঙ্গুয়েজ ছিল এর মধ্যে? উর্দু, হিন্দি, পালি না পার্সিয়ান? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে উর্দু। ওকে, নেক্সট, দ্য ফার্স্ট ট্রাইকালার ফ্ল্যাগ ওয়াজ হোস্টেড অন। কবে হচ্ছে ট্রাইকালার ফ্ল্যাগটা হোস্টেড করা হয়েছিল? তোমরা সকলে জানো সেটা। 31 জানুয়ারি 1928, 26 জানুয়ারি 1950, 31 ডিসেম্বর 1929 না 15 আগস্ট 1947? তো সঠিক অ্যান্সার কি হবে? 31 ডিসেম্বর 1929। তোমরা জানো কংগ্রেসের একটা ইম্পর্টেন্ট সেশন হয়েছিল, কি? লাহোর সেশন অফ কংগ্রেস। কংগ্রেসের লাহোর সেশন হয়েছিল এই সেইখানে কিন্তু, যেখানে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল, পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল। তো সেইখানেই কিন্তু ফার্স্ট ট্রাইকালার ফ্ল্যাগটা হোস্টেড হয় 31 ডিসেম্বর 1929-এ। ওকে, নেক্সট, দ্য বাহামনি কিংডম ওয়াজ এস্টাবলিশড বাই। এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আলাউদ্দিন হাসান, আলী আবিদ শাহ, হরিহর অ্যান্ড বুক্কা না দেবরায় ওয়ান? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে আলাউদ্দিন হাসান। ওকে, দেখো, in 14th century along with Vijayanagar kingdom another powerful kingdom arose in South India। ঠিক আছে, বিজয়নগর কিংডমের সাথে সাথেই কিন্তু এই বাহামনি কিংডমও গড়ে উঠেছিল এই সাউথ ইন্ডিয়াতে, যেটা হচ্ছে বাহামনি কিংডম। ওকে, যার ক্যাপিটাল ছিল হচ্ছে গুলবার্গা, অন্ধ্রপ্রদেশে, এবং এর ফাউন্ডার ছিলেন আলাউদ্দিন হাসান বাহামান শাহ। এই মানে অপশনটা তোমাদের না দিয়ে আর একটা অপশনও তোমাদের কিন্তু দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে কি? হাসান গাঙ্গু। ঠিক আছে, এইখানেও যদি অপশনটা থাকে, এই অপশনটা টিক মেরে আসবে কিন্তু তোমরা। হাসান গাঙ্গু যদি থাকে তাহলেও কিন্তু অপশনে মানে অ্যান্সারটা হাসান গাঙ্গুই হবে। তো এই আলাউদ্দিন হাসান বাহামান শাহের আর একটা নাম হচ্ছে হাসান গাঙ্গু। তো আমি বললাম যে অপশনে যদি আলাউদ্দিন হাসান বাহামান শাহ না থাকে, হাসান গাঙ্গু থাকে, তোমরা অ্যান্সারটা হাসান গাঙ্গুই করে আসবে। ওকে, নেক্সট, দ্য ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার ইজ। এর মধ্যে প্রথম বেঙ্গলি নিউজ পেপার কি ছিল? সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, সমাচার চন্দ্রিকা না বঙ্গদর্শন? তো সঠিক অ্যান্সার তোমরা জানো যে সমাচার দর্পণ। সমাচার দর্পণ ওয়াজ আ বেঙ্গলি উইকলি নিউজ পেপার পাবলিশড বাই ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি অন 23rd May 1818। ওকে, নেক্সট, বিবিকা মাকবারা ইজ লোকেটেড ইন ইন্ডিয়া অ্যাট। ঠিক আছে, বিবিকা মাকবারা কোথায় আছে? এর মধ্যে ফতেপুর সিক্রি, ঔরঙ্গাবাদ, দিল্লি না হায়দ্রাবাদ? তো সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে ঔরঙ্গাবাদ। ঠিক আছে, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এইটা আছে এই বিবিকা মাকবারা। কি ছিল বিবিকা মাকবারা? বিবিকা মাকবারা ঔরঙ্গজেবের সন আজম শাহ তৈরি করেছিলেন, ঠিক আছে, তার মায়ের জন্য। এখানে বেসিক্যালি মানে কোনো কোনো বইতে তোমরা দেখবে যে এটা বলা হয়েছে যে ঔরঙ্গজেবই তৈরি করেছিলেন তার ওয়াইফের জন্য। ঠিক আছে, তো কিছু কিছু জায়গা আজম শাহ দেখবে তার সন তৈরি করেছিলেন, আবার কিছু কিছু জায়গা ঔরঙ্গজেবও দেখবে। তো সেটা বেসিক্যালি দেবে না, দেবে কোশ্চেনটা এটাই যে বিবিকা মাকবারা কোথায় আছে? ঔরঙ্গাবাদ, যেটা মহারাষ্ট্রে আছে। ঠিক আছে, মহারাষ্ট্রের একটা ছোট জায়গা, খুব সুন্দর জায়গা, অনেক কিছু দেখার আছে ঔরঙ্গাবাদে। তো এই বিবিকা মাকবারা ওখানে আছে। এবং বিবিকা মাকবারা মানে কে তৈরি করেছিলেন? অপশনে যদি আজম শাহ থাকে আজম শাহ করবে, অপশনে যদি ঔরঙ্গজেব থাকে আজম শাহ, কিচ্ছু যদি উল্লেখ না থাকে, ঔরঙ্গজেব, আকবর, শাহজাহান, শেরশাহ, এরকম যদি চারটে অপশন থাকে অবভিয়াসলি ঔরঙ্গজেব করে আসবে। ওকে, নেক্সট, দ্য বুক কজেস অফ ইন্ডিয়ান রিভোল্ট ইজ রিটেন বাই কার্ল মার্কস, এস এন সেন, আর সি মজুমদার না সৈয়দ আহমেদ খান? তো
তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে সৈয়দ আহমেদ খান। 1857 এর রিভোল্ট যখন আমি তোমাদের পড়িয়েছিলাম 1857 সালে মহাবিদ্রোহ, তখন এটা বলেছিলাম আমি এই বুকের কথাটা। নেক্সট কোশ্চেন কি বলছে 27 নাম্বার কোশ্চেন, which one of the following Mughal buildings is said to possesses the unique features of being exactly ইকুয়াল ইন লেন্থ অ্যান্ড ব্রেথ। ঠিক আছে, লেন্থ এবং ব্রেথে এক্স্যাক্টলি ইকুয়াল, একদম ইউনিক ফিচার্স এর মধ্যে কোন মুঘল বিল্ডিং এর মধ্যে ছিল বা আছে? রেড ফোর্ট, আগ্রা ফোর্ট, তাজমহল না বুলান্দ দরওয়াজা? তো সঠিক অ্যান্সার এটা হবে হচ্ছে তাজমহল। যারা তাজমহল গেছো দেখেছো তারা জানো এই কোশ্চেনটা। তাজমহল ওয়াজ বিল্ড বাই মুঘল এম্পায়ার শাহজাহান in the memory of his beloved wife মুমতাজ। ঠিক আছে, মুমতাজের মেমোরি হিসেবে শাহজাহান এটা তৈরি করেছিলেন। It was designed by উস্তাদ আহমেদ লাহোরি। ওকে, the dome of Taj Mahal has exactly same height and the length of base। ওকে, length of base তোমরা জানো, এটা তো তাজমহলের ছবি, তোমরা জানো সকলেই। In which year Purna Swarajya resolution was adopted by Indian National Congress? একটু আগেই আমি তোমাদের বললাম সেটা 1927, 1928, 1929 না 1930? সঠিক অ্যান্সার হবে হচ্ছে 1929 সালে লাহোর কংগ্রেস সেশনে পূর্ণ স্বরাজ দাবি তুলেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে দুটো থিওরি ক্লাস আমি তোমাদের ডিটেলসে দিয়েছি, যারা দেখোনি এখনো পর্যন্ত তারা দেখে নিও ক্লাসটা। ওকে, নেক্সট 29 নম্বর কোশ্চেন কি বলছে, ওয়েন ডিড সিরাজউদ্দৌলা ক্যাপচার কাশিম বাজার কুঠি? ঠিক আছে, কাশিম বাজার কুঠি কবে সিরাজউদ্দৌলা ক্যাপচার করেছিল? 3rd জুন 1756, 4th জুন 1756, 8th জুলাই 1756 না নান অফ দ্য অ্যাবাভ? তো সঠিক অ্যান্সার হবে হচ্ছে 4 জুন 1756 সালে সিরাজউদ্দৌলা ক্যাপচার করেছিলেন কাশিম বাজার কুঠি। ওকে, সিরাজউদ্দৌলা যখন আমি তোমাদের পড়েছিলাম বেঙ্গলের নবাব অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি থিওরি ক্লাস দিয়েছিলাম, তখন এটা বলেছিলাম। এবং লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর, which world heritage monument has been acclaimed as the necropolis of the Mughal dynasty? হুমায়ুনস টম্ব, রেড ফোর্ট, ফতেপুর সিক্রি না নান? তো সঠিক অ্যান্সার এটার হবে হচ্ছে কি হুমায়ুনস টম্ব। ওকে, দেখো কি বলছে, হুমায়ুনস টম্ব ইজ কল্ড প্রোটোটাইপ অফ তাজমহল। এটা বলা হয় হচ্ছে এটা তাজমহলের প্রোটোটাইপ, বিল্ট বাই হিজ উইডো, হচ্ছে তার স্ত্রী এটা বানিয়েছিলেন হাজি বেগম। ঠিক আছে, হুমায়ুনস টম্বটা এটা হচ্ছে হুমায়ুনস টম্বের তোমার ছবি। ওকে, আচ্ছা আজকে এই 30টা কোশ্চেনই ছিল। 30টা কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট তোমরা আশা করি বুঝতে পেরেছো। ক্লাসটা যারা প্রথম থেকে শেষ অবধি দেখবে তারা বুঝতেই পারবে, এবং তার রিলেটেড যে কোশ্চেন্সগুলো এখানে আমি ইনফরমেশনসগুলো আলোচনা করেছি সেগুলো কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ ছিল। ওকে, তো আজকে টিউসডে, নেক্সট থার্সডে আবার এই 500 MCQ এর একটা সিরিজ আসবে, আবার 30টা কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আমি হাজির হব, এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি এইভাবেই ইনফরমেশন সহই তোমাদের সাথে যেমন আলোচনা করব। ওকে, এবং বলতে গেলে প্রায় 230টা কোশ্চেন আমরা কিন্তু সলভ করে নিয়েছি। আশা করছি তোমাদের প্রিলিমিনারির আগে, অনেক আগেই কিন্তু এই 500 MCQ এর সিরিজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবং অ্যাজ ইউজুয়াল প্রিলিমিনারির আগে কিন্তু তোমাদের লাইভ ক্লাসও ইউটিউবে এই চ্যানেলে হবে হিস্ট্রির ক্ষেত্রে। ওকে, তো এই সমস্ত মানে পিডিএফগুলো যদি পেতে চাও, মানে এই সমস্ত ক্লাসের পিডিএফ যদি পেতে চাও, তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টপার্স গ্রুপ অফিসিয়াল, সেখানে জয়েন হতে হবে। সম্পূর্ণ ফ্রিভাবে এই সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা ওখানে পেয়ে যাবে। ওকে, তো আজকে ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই। এবং কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, চলো তাহলে ক্লাসটা আজকে এখানেই শেষ করলাম। সকলকে থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা।